আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনিবিডি.কম ও ডক্টর কনসালটেন্সি.কম এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস সেশন 2020-21। তো আজকে এই কন্টেন্টটা একটু ধরো যে একটু আলোচনামূলক, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো, কথা বলবো, বুঝতে পারছো? কোনো নির্দিষ্ট টপিক নিয়ে না। হ্যাঁ, আমার লেকচারগুলি কিন্তু মোটামুটি প্রায় 10 থেকে 20 মিনিট হয়ে থাকে। যাক, আজকে ধরো একটা বিভিন্ন টপিকের উপর আলোচনা করব। দেখো যে প্রাইভেট মেডিকেল কলেজের কি থার্ড মাইগ্রেশন চালু হয়ে গেছে অলরেডি। আগামীকাল, আজকে তো 15 তারিখ, 15, আগামীকাল বিকেল 4টা পর্যন্ত আবেদন করতে পারবা। হ্যাঁ, তারপরে কিন্তু আপাতত এই 2025-26 সেশনের সবকিছু এখানে ডিসমিস, সবকিছু এখানে খালাস। পরে আর তুমি চাইলেও মাইগ্রেশন করতে পারবে না, কোনো কিছু করতে পারবা না, বুঝতে পারছো? এই যে থার্ড মাইগ্রেশন, এটার উপর অনেকের ভাগ্য নির্ধারণ করতেছে তুমি আগামী 6 থেকে 7টা বছর কোন স্থানে থাকবা, বুঝতে পারছো? এখন যে কলেজে আসছে মাইগ্রেশন করার পর যেটাতে আসবে ওই জায়গায় তোমার আগামী 6টা বছর 7টা বছর থাকতে হবে, বুঝতে পারছো বিষয়টা? তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই মুহূর্তে অনেকে সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন, কোনটা দিব কোনটা না দিব, কোনটা আসতে পারে কোনটা আসতে পারে না, হবে কি হবে না, অনেক হয়রানি টেনশনে আছেন। দেখেন, আচ্ছা, তার মধ্যে আরেকটা বিষয় বলি যে আজকে টপিকের থার্ড মাইগ্রেশন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড মাইগ্রেশন, এটা সর্বশেষ মাইগ্রেশন, আর কোনো মাইগ্রেশন হবে না আপাতত এই 2025-26 সেশনের জন্য। হ্যাঁ, এখন বিষয়টা হলো যে ফার্স্ট মাইগ্রেশনের সময় তোমরা একটা হয়রানির শিকার হয়েছো। বিভিন্ন কলেজগুলি, অধিকাংশ কলেজগুলি তোমাদের কাছ থেকে ভর্তির সময় 60% 12,74,000 টাকা দেওয়ার জন্য চাপ দিয়েছিল, বুঝতে পারছো? 1 লক্ষ টাকায় ভর্তি, মানে প্রথমটা নিয়েছিল, প্রথমটা। তারপরে ফার্স্ট মাইগ্রেশন যখন শুরু হয়ে গেল তখন কিন্তু ওরা কি অনেক ঝামেলা শুরু করে দিয়েছে, ফার্স্ট মাইগ্রেশনও সেকেন্ড মাইগ্রেশনও, বুঝতে পারছো? তখন ফার্স্ট মাইগ্রেশনের পরে যখন ঝামেলা শুরু করতেছে যে টাকা না দিলে ভর্তি কমপ্লিট হবে না, টাকা না দিলে এন্ট্রি হবে না, টাকা না দিলে তোমার ভর্তি অনিশ্চিত হয়ে যায়, টাকা না দিলে মাইগ্রেশন অ্যাক্টিভ করবো না, এটা একটা চাপ ক্রিয়েট করেছিল। এমনকি একটা তোমার অন্যরকম যেন তুমি মাইগ্রেশন না করো, মূলত, বুঝতে পারছো বিষয়টা? আর আগে কিন্তু মেডিকেল, আজ থেকে 4 বছর আগে কিন্তু মেডিকেল কলেজগুলিতে অটোমেশন সিস্টেম ছিল না, তখন ম্যানুয়ালি ভাবে ভর্তি হতো, এমনকি একসাথে 21 লক্ষ টাকা দিলে ভর্তি হতো, না নিত না, বুঝতে পারছো বিষয়টা? যাও, এখন বিষয়টা হলো থার্ড মাইগ্রেশনের সময়ও এই বিষয়টা, মানে থার্ড মাইগ্রেশনের যখন শুরু হয়েছে, তখন মানে সেকেন্ড মাইগ্রেশন যখন শুরু হয়েছে তখন একটা ঘটনা ঘটছে। কলেজগুলি বিভিন্ন, প্রায় 80% কলেজ ভুলভাল বুঝাইতো যে টাকা সব দিতে হবে, নাইলে মাইগ্রেশন হবে না, নাইলে ভর্তি হবে না, এটা বইভিত্তি দেখাইতো। তারপরে আমরা অনলাইনে লেখালেখি শুরু করলাম, প্রতিবাদী ভিডিও কন্টেন্ট দেওয়া শুরু করলাম। স্বাস্থ্য অধিদপ্তরের কি অবগত হয়েছে বিষয়টা নিয়ে, বললাম যে স্টুডেন্টরা তোমরা মেল করো, অভিযোগ দাও যে তোমাদেরকে হয়রানি করতেছে। তখন স্বাস্থ্য অধিদপ্তর 7 তারিখে একটা নোটিশ প্রকাশ করছে, যে সেখানে লেখছে যে কি ভর্তি ফি ও ইন্টার্নি ফি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সেখানে বলছে যে প্রাইভেট মেডিকেল কলেজের মাইগ্রেশন, ঐচ্ছিক মাইগ্রেশন শেষ না হওয়া পর্যন্ত শুধু জাস্ট অনলি 1 লক্ষ টাকা লেনদেন হবে, এর বেশি কেউ টাকা লেনদেন করতে পারবে না। কলেজ চাইলেও দেওয়া লাগবে না, বুঝতে পারছো? কলেজ যাই বলুক না কেন, স্পষ্টভাবে একটা বিবৃতি দিয়েছে, নোটিশ দিয়েছে, বিজ্ঞাপন জারি করেছে যে কি 7 তারিখ এটা, হ্যাঁ, যে 1 লক্ষ টাকা মাইগ্রেশন আগ পর্যন্ত 1 লক্ষ টাকার আদান প্রদান লেনদেন হবে। মাইগ্রেশন শেষ হওয়ার পরে তারপরে হচ্ছে তোমার বাকি টাকা কলেজ যখন চাইবে তুমি দিতে বাধ্য। এই বাংলাদেশ টাকাগুলির মধ্যে একটা লেখা থাকে যে এই যে চাইবা মাত্র, এই যে এটা আমার 1000 টাকার নোট, এখানে এই যে চাহিবা মাত্র ইহা বাহককে 1000 টাকা দিতে বাধ্য থাকিবে। হ্যাঁ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। দেখো যে তখন মাইগ্রেশন শেষ হওয়ার পরে কলেজ যখন তোমাকে চাইবে টাকা দাও, তুমি দিতে বাধ্য, বুঝতেছো? ওইখানে কোনো ঝামেলা টামেলা তুমিও করতে পারবে না, কলেজও করবে না, যে টাকা চাইবে সে টাকা দিয়ে দিতে হবে। এখন বিষয়টা হলো এই বিজ্ঞাপন জারি করছে, এটা জারি করার পরও কিছু কিছু কলেজ একটু শান্ত হয়েছে, তারপরও আবার আমি শুরু করছে কিছু কিছু কলেজ নোটিশ পাওয়ার পরও কি স্টুডেন্টদের হয়রানি করছে। সেকেন্ড মাইগ্রেশন, এমনকি থার্ড মাইগ্রেশন চলতেছে, এটা তো যে ফুল টাকা দিতে হবে, এই 60% 12,74,000 টাকা দিতে হবে, নাইলে ভর্তিটা তোমার অনিশ্চিত হয়ে যায়, তুমি পরবর্তীতে মাইগ্রেশন হবে না, তারপরে মাইগ্রেশন হলেও তোমার টাকা দিয়ে দিব। আরে ভাই, নোটিশ দিয়েছে, এরপরও কি তোমাদের এই বিবেক বুদ্ধি খুলে না? দেখো যে আমি একটা কথা বলে থাকি প্রায় সময়, বিভিন্ন মেডিকেল কলেজের ডিরেক্টর, প্রিন্সিপাল, সেক্রেটারি, এমনকি ভর্তি কমিটি, এদের থেকেও আলহামদুলিল্লাহ অটোমেশনের 1000 গুণ ভালো, 100 গুণ ভালো আইডিয়া, ধারণা আমার আছে, বুঝতে পারছো? এরা যেটা জানে না এর চেয়ে 1000 গুণ ভালো আলহামদুলিল্লাহ আমি জানি, বুঝতে পারছো? এটা বাস্তব। দেখো যে এরা জানেন নাও কি এগুলি নাটক করে, এগুলি চাপ দেয়, অযথা একটা প্যারা দেয়। তুমি মেডিকেল কলেজে তোমার নাম আসছে,
তুমি এটাতে পড়বা 7-6 বছর তোমার থাকতে হবে, এখনই তোমাকে এই অবস্থা। আরে ভাই ভর্তি হওয়ার পর তো টাকা অবশ্যই সবাই দিবে, এটার জন্য তুমি 1 সপ্তাহ 10 দিন 12 দিন 15 দিন ধৈর্য ধরতে পারতেছো না, টাকার জন্য পাগল হয়েছে, স্টুডেন্ট একটা চাপ ক্রিয়েট করতেছে। এই যে অবস্থা, ভর্তি হওয়ার পরে 6 বছর তোমার সাথে কি কি ব্যবহার করা হবে, কি কি আচরণ করা হবে, এটা একটু ধারণা দিয়ে বুঝানো নিজেই। সুতরাং ওইসব কলেজগুলি থেকে দ্রুত ভাই মাইগ্রেশন করা ভাগো, বুঝতে পারছো? মাইগ্রেশন অ্যাক্টিভ করার সময় কল টল দেয়, আজকে একদম কল দিচ্ছে ভাই, কল দিচ্ছে, কল প্রিন্সিপালও কল ধরে না, সেক্রেটারি কল ধরে না, ডিরেক্টর কেউ কল ধরে না, ভর্তি কমিটিও কল ধরে না। এখন এটাকে বাংলাদেশ এক প্রান্তে, কলেজ এক প্রান্তে, এখন তো বিপদে বইটা গেছে। আরো বিভিন্ন জনকে বিভিন্ন ইয়াতে বলতেছে টাকা দিয়া দো, এটা এটা, কিন্তু নোটিশে স্পষ্ট লিখা আছে, আগে কিন্তু ওই নোটিশটা দেয়নি। আমরা এই বিবৃতি চাপ ক্রিয়েট করার পরে কিন্তু স্বাস্থ্য দপ্তর এটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কিন্তু কলেজগুলিতে এগুলো পাত্তাই দিচ্ছে না। এই প্রাইভেট জিনিসটা হচ্ছে একটা বিজনেস, ব্যবসা, বুঝতে পারছো? ভর্তি হয়েছে টাকা তো দিবেই। এখন মাইগ্রেশন আগ পর্যন্ত যারা মাইগ্রেশন করবে, হ্যাঁ, তবে যারা ঐচ্ছিক মাইগ্রেশন করবে না তারা চাইলে টাকা দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নাই, এটাতে স্টুডেন্টের কোনো আপত্তি থাকবে না, কলেজের কোনো আপত্তি থাকবে না। যেহেতু তুমি এখানেই পড়বা, মাইগ্রেশনে চাচ্ছ না, টাকা দিয়ে দাও, এটা তোমার ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা। আর ক্লাস শুরু হওয়ার আগে কলেজ তখন টাকা পয়সা কি মানে চাইবা মাত্র তুমি দিতে বাধ্য, ওটাতে ঝামেলা করা যাবে না। তারপরে আরেকটা যে বিষয় সেটা হলো যে, হ্যাঁ, বিভিন্ন কলেজের প্রিন্সিপাল ডিরেক্টর আমি যা জানি অটো মাইগ্রেশন এরা সরট জানে না, বুঝতে পারছো? গতবার এই ঐচ্ছিক মাইগ্রেশন জিনিসটাই ছিল না। গতবার বিভিন্ন কলেজের যখন আমি কন্টেন্ট তৈরি করলাম যে এটা প্রতিবাদী কন্টেন্ট তৈরি যে প্রাইভেট মেডিকেল কলেজের মাইগ্রেশন, ঐচ্ছিক মাইগ্রেশন চালু হোক, এমনকি সেটা অনলাইন ভিত্তিক করা হোক। আগে কিন্তু এটা অফলাইনে ছিল, এই গত বছর এটা ঐচ্ছিক মাইগ্রেশন চালু হয়েছে, আগে কিন্তু এটা অফলাইনে ছিল। অফলাইনে কেউ কলেজে ভর্তি হয় তখন নোটিশ দরখাস্ত লেখা লাগতো, মাইগ্রেশন আমি করতে ইচ্ছুক, অমুক অমুক কলেজের নামগুলি দিতে দেওয়া লাগতো 1 থেকে 4টা। তখন এই নোটিশগুলি, অ্যাপ্লিকেশনগুলি ভর্তি শেষ হওয়ার পরে কলেজ কি করতো, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নিয়ে সরাসরি এই স্টুডেন্টের অ্যাপ্লিকেশনটা জমা দিত। তখন স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব নিকাশ কইরা সিট কোনটাতে ফাঁকা আছে কোনটাতে নাই এগুলো হিসাব করে তখন মাইগ্রেশন দিত। তখন এই প্রাইভেট মেডিকেল কলেজের এরা কি করতো, এই নোটিশগুলি কি করতো, কি জুরির মধ্যে ফালায় রাখতো, ফাইলের ভিতর ফালায় রাখতো, এগুলি স্বাস্থ্য দপ্তরে জমা দিত। তখন স্টুডেন্ট জানতো না, তখন মাইগ্রেশন শেষ হওয়ার পরে তখন স্টুডেন্টদের বোঝাইতো তোমার তো মাইগ্রেশন হয়নি। তখন প্রতিবাদী কন্টেন্ট তৈরি করলাম আমরা, সরকারি মেডিকেল কলেজের মাইগ্রেশন যেহেতু অনলাইন ভিত্তিক, তাহলে বেসরকারিটা অনলাইন করা হোক। গতবার প্রতিবাদী কন্টেন্ট তৈরি করছে অনেকগুলি, অবশেষে এটা অনলাইন করে ফেলছে। তো আমি বলছি যে ঐচ্ছিক মাইগ্রেশন অনলাইন হবে, প্রতিবাদী তৈরি করছে বিভিন্ন মেডিকেল কলেজের, বাংলাদেশের টপ সারি মেডিকেল কলেজের স্টুডেন্টের মা বাবারা গেছে যে স্যার মাইগ্রেশন তো অনলাইন ভিত্তিক হতে পারে। তো কে বলছে এগুলো আজারা ফালতু কথা, কে বলছে? আমার কন্টেন্ট দেখে কিন্তু এরা জিজ্ঞাসা করছে যে এবার তো মাইগ্রেশন অনলাইন হবে। তো এরা, আমি তো বলছি এরা অটোমেশনে কিছু বুঝেও না, জানেও না, বুঝতে পারছে? এরা ভাই অন্য লাইনের, এরা ব্যবসায়ী মানুষ, ওরা ওই লাইনটা বুঝে, কিন্তু অটোমেশনের অনেক কিছু এরা জানে না, এটা হচ্ছে বাস্তব কথা, বুঝতে পারছো? এমন মেডিকেল কলেজের ডিরেক্টর আছে, আমাকে ফোন দিয়া বলতো এই যে বিজ্ঞপ্তি জিনিসটা একটা এটা মানে কি বলতো, অনেক কাহিনী, অনেক ইস্যু আছে, এরা বুঝে না অটোমেশনে কেমনে কি করতে হবে। যাও, তো বিষয়টা হলো যে ভর্তি, এই যে 3য় নাম্বার মাইগ্রেশন, এটা শেষ হওয়ার পরে বাকি টাকা তুমি দিয়ে ভর্তি হয়ে যাবা, বাস, কোনো যাই ঝামেলা নাই। ওইটাতে আবার ঝামেলা করবে, অনেক ঝামেলা করবে। কি ঝামেলা জানো? এখন বিষয়টা হলো যে এই বিজ্ঞপ্তি একটু ঝামেলা একটু লাগে দিয়া দিছে। এখানে বিজ্ঞপ্তিতে যে লেখছে যে 1 লক্ষ টাকা ভর্তি সময় হবে, তারপরের টাকা যেটা ভর্তি ফি ও ইন্টার্নি ফি টাকা তারপরে প্রদান করতে হবে। এই জিনিসটাকে আমি বলে দেখবে কথা মিল পাবা, আমার কথাগুলি সব মিল পাবা। এখানে ভর্তি ফি লাগছে, ইন্টার্নি টাকা লাগছে, ওই টাকাটা ভর্তি পরে দিয়ে দিতে হবে। এখন ভর্তি ফি হচ্ছে 19,44,000 টাকা, ইন্টার্নি ফি হচ্ছে 1,80,000 টাকা, এই মোট 21,24,000 টাকা হচ্ছে তোমার ভর্তি আর ইন্টার্নি ফি। এখান থেকে তুমি ইন্টার্নি ফি দিচ্ছ না 1,80,000 টাকা, এটা আবার তুমি ব্যাক পাবা, এটা রেখে দিবে 5 বছর জন্য, তখন ইন্টার্নি করার সময় তোমাকে টাকাটা দিবে, বুঝতে পারছো? তো এখন বিষয়টা হলো যে 21,24,000 টাকাকে যদি তুমি কি 60% করো, তাহলে অ্যামাউন্ট আসবে 12,74,800 টাকার মতো। হ্যাঁ, এখন কলেজগুলি কি করবে, এই 12,74,800 টাকা তো তোমার দিতে হবে, সাথে এবার চাইবে যে 1,80,000 টাকা ইন্টারনেট টাকা দাও। এখন হিসাবটা কি হইলো, প্রায় 14 লক্ষ 14.5 লক্ষ টাকার মতো চায় বসবে। এই জিনিসটা ঢাকা শহরের কিছু মেয়েদের নাম বলবো না, গতবারও ঝামেলা করছে, এবারও করবে, এবার ইন্টারনেট টাকা নিয়ে নিবে, বুঝতে পারছো? মানে ওই টাকা নেওয়ার পরও বলবে যে ওইটা তো ভর্তির টাকা, আমরা ইন্টারনেট টাকা দাও, ইন্টারনেট টাকা না দিলে ঝামেলা করবে, তখন তোমার কাছ থেকে নিবে কিন্তু 14 লক্ষ
এই প্রায় 45,000 টাকার মতো নিয়ে নিবে, 14 লক্ষ টাকার বেশি নিয়ে নিবে, কিন্তু অথচ হিসাবটা হবে 12,74,000 টাকার হিসাব। এই জিনিসটা ঢাকা শহরে কিছু কিছু মেডিকেল ঝামেলা করবে, অন্যান্যগুলো ঝামেলা করবে, বুঝতে পারছো বিষয়টা? ভুলভাল বুঝে টুঝে তোমরা 12,74,000 টাকা দিবা, এটা হচ্ছে আসল কথা। তারপর আরো তো ঝামেলা করবে, ভর্তির সময় বলবে হিডেন চার্জ, সেশন ফি, লাইব্রেরি ভাড়া, বিল্ডিং ভাড়া, জায়গা ভাড়া, ক্যান্টিন ভাড়া, তারপরে হচ্ছে তোমার আনুষঙ্গিক অনুষ্ঠানের খরচ, তারপরে হচ্ছে তোমার যে ল্যাব ভাড়া, তারপরে হচ্ছে তুমি এবার ভর্তি হয়েছো, ওই যে ভর্তির সময় এবার তোমার এখানে একটা দামদামি করবে, 5টা 8টা বলছি, 9 নম্বরটা একটা দামদামি করবে। তুমি এবার ভর্তি হয়েছো, এখন তোমার এখন এটা এখন করতেছে না, জানেন? ওই যে বিজ্ঞপ্তি লেখা আছে টেস্ট করতে হবে, স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, এটাতে একটা ভাই চরম লেভেল একটা দামদামি করবে টাকার গুলো। এ ভাই প্রাইভেট মানে বিজনেস, আমি তো বললাম, ওই তখন তোমাকে বলবো এবার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, তোমাকে এতগুলি টেস্ট দিয়া বলবো যে এগুলি আমাদের হসপিটাল থেকে করে আসো, না করলে কিন্তু ভর্তিটা কনফার্ম হবে না, কিন্তু ফাইনাল ভর্তি হবে। এটা এতগুলি টেস্ট দিয়া অ্যামাউন্ট ধরে দিবে 20,000 টাকা। এ ভাই খাঁটি একটা বিজনেস, ব্যবসা, পদে পদে এখন দেখবা যে তোমার কাছ থেকে পদে পদে টাকা নামাবে। হ্যাঁ, আমার কথা মিলা দেখবো অনেক কলেজগুলি এটা বলবে স্বাস্থ্য পরীক্ষা আছে, ওইটাকে কাজে লাগে টাকা নামাবে স্টুডেন্ট কাছ থেকে। একটু খেয়াল করো, একটা মেডিকেল কলেজে যদি 100টা সিট থাকে, 100 জনের যদি স্বাস্থ্য পরীক্ষা করে টেস্ট দিয়ে 20,000 টাকার, তাহলে ওই 20,000 গুণ 100কে হিসাব করো, কই লক্ষ টাকা, কই কোটি টাকা। খাঁটি বিজনেস। ওই যে বিজ্ঞপ্তিতে একটা লাইন পাইছে স্বাস্থ্য পরীক্ষা, এই ব্যবসা ব্যবসা। এইটা অনেক কলেজ বিশেষ করে ঢাকারগুলি এটা করবে, এই এবার টেস্ট দিবে, এই টেস্টগুলি বা কইরা আনো আমাদের কলেজ থেকে, হসপিটাল থেকে, এখান থেকে টাকা নামিয়ে ফেলবে। এই ভাই সিস্টেম, টাকা নামানোর যে কত সিস্টেম আছে, এগুলি তোমরা কল্পনা করতে পারবে না। আর ঢাকাগুলিতে অনেকগুলিতে হোস্টেল নাই, মেডিকেল কলেজগুলি ভবনগুলি নিজেরও না, এগুলি ভাড়াটারে চলে, এগুলি হিডেন চার্জ ধরে, সেশন ফি ধরে, এগুলি ভাড়াটা ধরে দেখবে যে ভর্তির সময় তোমাকে ধরে দিচ্ছে 12 লক্ষ টাকার মধ্যে, তোমার চাইতেছে তোমার কাছ থেকে 14-15 লক্ষ টাকা। কিছু করার না ভাই, দিতে হবে। এখন তুমি ধরা বাধা যা বলবে তাই শুনতে, যেখানে 10 টাকা লাগবে সেখানে তোমার কাছ থেকে 1,000 টাকা নেবে। তো যাও, অনেক ঝামেলা করবে ভর্তির পরে, কি কি ঝামেলার সম্মুখীন হবা তুমি একটু আমি বিন্দু পরিমাণ আলোচনা করছি, তারপরে এগুলি পরে করবো না, এখন বললে আরো ডিপ্রেশনে পড়বো ভাই। সব মেডিকেল যেমন ঝামেলা করে, ভর্তির পরে অনেক ঝামেলার অনেক সমস্যার সম্মুখীন হবো, এগুলো আমি পরে তো কন্টেন্ট তৈরি করবো। দেখো ভাই, 2025-26 সেশন তোমাদের ভাগ্য ভালো। আমার এবছরে হয়তো কি কন্টেন্ট তৈরি করার এটাই শেষ সময়, মানে শেষ, তোমাদের বেস্টে শেষ, সামনে আগামী বছর থেকে কিন্তু আমাকে পাবা না। তোমাদের ভাগ্যটা বলো, ওই যে 2026 সাথে সেশন যারা আসবে ওরা কিন্তু আর আমাকে পাবে না, আমার প্রতি আর কাছ থেকে আর উপকার নিতে পারবে না, ফায়দা নিবে না, অনলাইনে হতে পারবে না। আমি তখন অন্য মিডিয়া, অন্য মাধ্যমে চলে যাব, বুঝতে পারছো? আমি যে কনসালটেন্ট, তখন আমি বিদেশিদের নিয়ে কাজ করবো, বাঙালিদের নিয়ে ভাই কোনো কাজ করে কোনো ফায়দাই নাই, বুঝতে পারছো? কোনো ফায়দাই নাই। আজকে একটাকে ভর্তি করাইছি ডেন্টালে, ভাই অনেক কমে তো করাইছি, এমনকি যে যে অ্যামাউন্টটা করানোর কথা ছিল এটা করাইছি, করার পরে তার মধ্যে থেকে আরো 50,000 টাকা কমাই দিছি। ভাই একজন মানুষ যে এত বড় একটা লাইফ ক্যারিয়ার সেট করেছে, এতেও আমাকে ভাই কি বলতাম, যাও এগুলি আর বলতে চাই না। যাও, অনেকে আমি আর সামনের বার থেকে আর আমাকে পাবা না। আসলে আমার দ্বারা অনেক উপকার, অজস্র অগণিত মানুষ অনেক উপকৃত হয়, একদম ব্যক্তিগত যাদেরকে স্পেশাল সার্ভিস দেওয়া অথবা সুযোগ সুবিধা উপকার করে, ওটা তো আছে। তাছাড়া কিন্তু এই যে কন্টেন্টের মাধ্যমে, এই যে কল দেও, এই যে করো, কিন্তু সামনে বার থেকে আমাকে পাবা না, আমি অন্য একটা মাধ্যমে চলে যাচ্ছি, বুঝতে পারছো? অন্য একটা মাধ্যমে কনভার্ট হয়ে যাচ্ছি, তখন ভাইবে অন্য একটা প্রফেশনাল লেভেলের, এমনকি কনসালটেন্ট ইন্টারন্যাশনাল মানে একটা টাক্কর দিতে আছে, বুঝতে পারছো? তো যাও, তখন আমি ডক্টর কনসালটেন্সিকে আমি প্রতিষ্ঠা করে ফেলবো ইনশাল্লাহ। সামনের বার থেকে আমাকে পাবা না ইনশাল্লাহ, পেলেও হয়তো মানে একদম অল্প সক্রিয়, কিন্তু এভাবে পাবা না। আমি কিন্তু গতবার যে পরিমাণ কন্টেন্ট দিয়েছি এখন কিন্তু এই পরিমাণ দেয়নি, আস্তে আস্তে সামনে বার থেকে আরো দিব না। তো যাও, তখন বিদেশিদের নিয়ে কাজ করবো, যেটা লাভ ফায়দা কলেজগুলো চাই, বিদেশি সবগুলো অলরেডি প্রায় 10-12টা কলেজের সাথে আমার চুক্তিনামা হয়ে গেছে, কনসালটেন্সি আমার লাইসেন্স আছে ভাই, আমি সরকার থেকে নির্ধারিত কি অনুমোদনদারি ডক্টর কনসালটেন্সির লাইসেন্সদারি, বুঝছো না? এই বিদেশের সাথে টাক্কর দেওয়ার প্ল্যান, যাক ওইটা দিয়ে দিচ্ছি, এমনকি কাজও হবে ইনশাল্লাহ। তো তখন বিদেশিদের নিয়ে ব্যস্ত থাকবো, বাঙালিদের আর উপকার হবে না আমার দ্বারা। ইউটিউব জগতে একমাত্র আমাকে পাবা, প্রাইভেট মেডিকেলে এ টু জেড যা কিছু আছে, গত বছর কন্টেন্ট দিকে 1000 কন্টেন্ট দিছি, এ টু জেড সব আছে, বুঝতে পারছো? এই তোমাদের আর কয়েকদিন পরে আমার আর পাবা না। তোমাদের এমবিবিএস উপরে কি কি সমস্যার সম্মুখীন হবে, বই কি কেমন কি কিনতে হবে, গাইড কি কিনতে হবে, এগুলি একটা একটা স্পেশাল কন্টেন্ট আসবে, বোনস কিভাবে কোনগুলি কিনতে হবে। তারপরে তোমাদের তো আমি আবার গ্রুপ খুলবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তোমরা সবাই কানেক্টেড থাকবে, তখন সেখানে তোমাদের সব ধরনের হেল্প করা হবে পড়া বিষয়ে। তো যাও, অনেক ডিপ প্রশ্ন থাকবে, ভর্তি পরে কি কি হতে পারে, কি কি করতে পারে, এগুলি আগে থেকে তোমাকে জানিয়ে দিব।
তো শেষের দিকে আছি, দীর্ঘ প্রায় 3-4টা মাস তোমাদেরকে অনেক হেল্প করছি আমি ভাই। এমন হেল্প কেউ করবে না, বুঝতে পারছো? এক একটা এই যে পাকা বন্ধুরা, আমার পুরো শরীর ভিজে গেছে, বুঝতে পারছো? কষ্ট আছে একটা কন্টেন্ট তৈরি করা, এত ভাই সহজ বিষয় না। সেট আপ করা, তারপরে এটা হচ্ছে তোমার ওই যে এডিটিং করা, তারপরে এটা আপলোড দেওয়া, বা এখানে হিউজ পরিমাণ একটা সময় এই যে কথা বলি, এগুলো এটা ক্ষুদা তালা একটা রহমত। এগুলো কিন্তু আমার স্ক্রিপ্ট লেখা লাগে না। স্ক্রিপ্ট লেখা রাখলে আমি জীবনে এই কন্টেন্ট তৈরি করতে পারতাম। অন্যান্য দুনিয়ার যত ইউটিউবার আছে সব স্ক্রিপ্ট লেখাইল, বুঝছো? স্ক্রিপ্ট দেখা দেখা বলে, সামনে একটা প্রজেক্টর থাকে অথবা খাতা থাকে, এটা দেখা দেখে বলে, অথবা এক লাইন দেখবা যে এগুলি প্রচুর পরিমাণ কাট থাকে। আমার আল্লাহ একটা রহমত, কোনো কন্টেন্টে ভাই কোনো মানে শুরু করে দিলে অটোমেটিকলি এটার A to Z সব মুখ দিয়ে বের হয়ে যায়। এটা আল্লাহ তার একটা রহমত, এত দীর্ঘ 8 বছর যাবত ইউটিউবিং করি। যাও, এটাই তোমরাই ফায়দাটা পাইছো সামনের সেশন থেকে। আর ওরা আর আমার কাছ থেকে কোনো কন্টেন্টও পাবে না, ফায়দা পাবে না, পরামর্শ পাবে না। তখন অন্য মিডিয়াতে চলে যাবো আমি, তখন বিদেশিদের নিয়ে কাজ করবো, বুঝতে পারছো? যেটা হচ্ছে ফায়দা হবে। তো যাও, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আর কয়েকটা গুরুত্বপূর্ণ কিছু কন্টেন্ট দিব, তারপরে হয়তো সবকিছুকে বিদায় দিয়ে দিব, বুঝতে পারছো? সেশনের জন্য খুবই মায়া লাগতেছে। সামনের যারা আছে ওরা উপকার পাবে না, উপকার পাবে এই কন্টেন্টগুলি। ওরা গাইডটা ইউটিউব থেকে, গুগল থেকে, ফেসবুক থেকে হয়তো দেখবে। তো ঝামেলা অনেক করবে, প্রাইভেট মেডিকেল অনেক ঝামেলা করে। এই যে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজে নৌসিন আত্মহত্যা করেছে, দেখো ওর পোস্টটা আমার পেজ থেকে ডক্টর স্মেটটিমনি ভিডিও থেকে ভাইরাল হয়েছে। প্রায় 10 লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে একদিনে, বুঝতে পারছো? তো ও কি কি ঝামেলার সম্মুখীন হয়েছিল, এটা নিয়ে একটা স্পেশাল কন্টেন্ট আমি তৈরি করতে চাচ্ছিলাম, করবো, ব্যস্তর জন্য পারিনি। এটা করবো, এটা গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট হবে। ওইটা আমি পরে একটু ফিরিয়া করবো। যাও, তোমরা মাইগ্রেশন আবেদন করো যারা চাও, আর যারা চাও না, যেখানে আসছো সেখানে বসে থাকো, কোনো সমস্যা নাই। আর মাইগ্রেশনের পরে বাকি টাকার লেনদেন করবা, এর আগে টাকার লেনদেন করার দরকার নাই। হ্যাঁ, করতে পারো যদি তুমি মাইগ্রেশন না করতে চাও, বাকি টাকা দিয়ে দাও, সমস্যা না। আজ যাও, কালকেও দিয়ে হোক। কিন্তু মাঝখানে কলেজ তোমাকে হয়রানি করাচ্ছে, কলেজ তোমাকে প্যারা দিচ্ছে, কলেজ তোমাকে হতাশা করতেছে অনেক। এটা বাস্তব কথা, সবাই বাস্তব। অত নোটিশ দিয়েছে, ওই নোটিশের পাত্তই দেয় না। সবার জন্য শুভকামনা রইল। আর যাদের চান্স হয়নি, এবার ভর্তির প্রতিযোগিতা খুবই বেশি, কি বলবো। তো এগুলো নিয়ে পরে আবার কন্টেন্ট দিব না। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরো শরীর ভিজে গেছে।